হাই বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আমার ইনসাইট পালস চ্যানেলে স্বাগত। প্রত্যেক দিনের মতন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো একটু অন্যরকমভাবে রাখা হয়েছে। কিছুটা প্রশ্ন এমসিকিউতে, কিছুটা আমরা ডিটেলসে আলোচনা করে আজকের এই ক্লাসটি করব। চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। হু হ্যাজ বিন পোস্টুমাসলি অনার্ড উইথ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2024 ইন দ্য ডোগরি ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি। দেখো, ডোগরি ভাষার যে বিভাগে ক্যাটাগরিতে কাকে এবছর মরণোত্তর সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে 2024-এ? দেখো, চারটে অপশান আছে। চারটে: মাধব কৌশিক, চমন অরোরা, গুলজার সিং সাদ্ধু, নাকি নমিতা গোখলে। দেখো, সঠিক উত্তর কিন্তু চমন অরোরা। এই চমন অরোরাকে কিন্তু ডোগরি ভাষার বিভাগে এই বছর 2024-এ সাহিত্য একাডেমি পুরস্কার কিন্তু দেওয়া হয়েছে পোস্টুমাসলি। ইনি মরণোত্তর পুরস্কার পেয়েছেন। দেখো, এই যে চমন অরোরা, সরকার মরণোত্তরভাবে চমন অরোরাকে ডোগরি ভাষা বিভাগে সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করছে, এই 2024 সাহিত্য একাডেমি পুরস্কার। তার কোন বইয়ের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন? ইন হক অশ্বত্থামা। ইন ইক হর অশ্বত্থামা এই বইটির জন্য কিন্তু চমন অরোরা এবছর সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছে ডোগরি ভাষার বিভাগে। ঠিক আছে। সংস্কৃতি মন্ত্রক সর্বসম্মত জুরি সুপারিশের ভিত্তিতে এটা নির্বাচন করেছেন চমন অরোরাকে। সাহিত্য একাডেমির সভাপতি মাধব কৌশিক তিনি জানিয়েছেন এটি। ঠিক আছে। এই সাহিত্য একাডেমি পুরস্কারের মধ্যে এই যে দেখতে পাচ্ছ সাহিত্য একাডেমি পুরস্কার, একটি তামার ফলক এবং 1,00,000 টাকার নগদ পুরস্কার কিন্তু দেওয়া হবে। যেহেতু চমন অরোরা উনি মরণোত্তর পাচ্ছেন, তাই ওনার পক্ষে হয়ে 8ই মার্চ ওনার পরিবার কিন্তু এই পুরস্কারটি গ্রহণ করবে। চলো পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। এইটি ডিটেলস ফরম্যাটে কারেন্ট অ্যাফেয়ার্স। 77তম সেনা দিবস। সেনা দিবস কবে? ভারতীয় সেনা দিবস 15ই জানুয়ারি প্রত্যেক বছর। এবছর 77তম সেনা দিবস কিন্তু পালন করা হচ্ছে। তাই এই 77তম সেনা দিবস উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রক মানে ডিফেন্স মিনিস্ট্রি ভারতের একটি রণভূমি দর্শন উদ্যোগ চালু করেছে। এটি একটা অ্যাপ, রণভূমি দর্শন। এই অ্যাপটি কিন্তু চালু করেছে। কি এর কর্মসূচি কি? এর কর্মসূচির লক্ষ্য হচ্ছে ভারত জুড়ে যুদ্ধক্ষেত্রের পর্যটনকে উৎসাহিত করা। এটি ভারতীয় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগের স্মরণে 77টি স্থানের ওপর কিন্তু এই দৃষ্টি আছে। মানে 77তম সেনা দিবসে 77খানা যে প্লেস, সেই মানে প্লেসের ওপরে পর্যটককে উৎসাহিত করার জন্য কিন্তু এই অ্যাপটি চালু করা হয়েছে। দেখো, এটি একটা ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। 77টি যে গন্তব্যস্থান তার সম্পর্কে সমস্ত তথ্য কিন্তু এই অ্যাপের মাধ্যমে জানা যাবে। তোমরা ভার্চুয়াল ট্যুর ও অ্যাক্সেস করতে পারবে এই অ্যাপের মাধ্যমে। ঠিক। চলো পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। দেখো, আরেকটা ডিটেলস ফরম্যাটে কারেন্ট অ্যাফেয়ার্স। শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ কিভাবে বেসরকারি কোম্পানিগুলোতে পিএম গতিশক্তি পোর্টাল, এই যে পিএম গতিশক্তি যে পোর্টাল আছে, সেই পিএম গতিশক্তি পোর্টাল থেকে যে তথ্য এবং মানচিত্র ব্যবহার করে অবকাঠামো প্রকল্পের পরিকল্পনা উন্নয়ন করতে পারে, সেটার শেয়ার নির্ধারণ করছেন। মানে এই যে পিএম গতিশক্তি পোর্টালে যেসব ডিটেলসগুলো রয়েছে, তথ্য এবং মানচিত্র, প্রাইভেট সেক্টরের যারা আছে কর্মী, প্রাইভেট সেক্টর কিন্তু সেই ডেটাটাকে ব্যবহার করতে পারে, সেটাই কিন্তু এই কথাটা বলা হচ্ছে। দেখো, বেসরকারি খাতের জন্য এই যে ডিপিআইআইটি মানে হচ্ছে শিল্প এবং অভ্যন্তরীণ বাণিজ্য বিভাগকে নির্দেশিকা দেওয়া হয়েছে। শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ এই ডেটাটা কিন্তু ব্যবহার করে পিএম গতিশক্তি থেকে ডেটা এবং মানচিত্র ব্যবহার করে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করবে। চলো পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। এই কি কোশ্চেন আকারে রাখা হয়েছে এমসিকিউ ফরম্যাটে। হোয়াট টাইপ অফ ডিজিজ ইজ রিউমাটয়েড আর্থারাইটিস? রিউমাটয়েড আর্থারাইটিস কোন ধরনের একটা রোগ? দ্যাট ওয়াজ রিসেন্টলি সিন ইন নিউজ। সম্প্রতি কিন্তু খবরে এই রোগটার কথা বা শোনা যাচ্ছে।
তো এটা কোন ধরনের নিউজ? এটি ব্যাকটেরিয়াল ইনফেকশন নাকি অ্যান অটো ইমিউন ইনফ্যান্টরি ডিজিজ নাকি ফাঙ্গাল ডিজিজ নাকি ভাইরাল ডিসঅর্ডার? ব্যাকটেরিয়া ইনফেকশন নাকি অটো ইমিউন ইনফ্ল্যাটরি ডিজিজ? ঠিক আছে, চলো এটির সঠিক উত্তর হচ্ছে এটি একটি অটো ইমিউন ডিজিজ। ডিটেলসে দেখো, এই যে অ্যান অটো ইমিউন ডিজিজ, ইনফ্ল্যামটরি ডিজিজ। গবেষক সম্পত্তিরা কি করেছে, এই রিউমাটয়েড আর্থারাইটিস এর জন্য একটি স্বকার্যকর ওষুধ কিন্তু ব্যবস্থা করেছে, যে এই ওষুধটা কিন্তু জয়েন্টগুলো বা যেখানে যেখানে গিট বা গাঁট রয়েছে সেইখানে লক্ষ্য করে কিন্তু এই ওষুধগুলো অটোমেটিক থেরাপিক এজেন্টকে জানিয়ে দেবে ডেটাটা। এই যে আরএ বা রিউম্যাটয়েড আর্থারাইটিস এটি একটি অটো ইমিউন রোগ। কি করে, সুস্থ যে কোষগুলো আছে সেটাকে কিন্তু এটা অ্যাটাক করে এবং প্রধানত হাতের কবজি, হাঁটুর জয়েন্ট প্রভৃতি জায়গায় কিন্তু এই রোগটা অ্যাটাক করে। কি কি আছে এর মধ্যে দেখো, দীর্ঘস্থায়ী ব্যথা, জয়েন্টের ক্ষতি, অস্থিরতা ইত্যাদি ইত্যাদি কিন্তু সিমটমস কিন্তু দেখা যায়। আর বেশি হলে ফুসফুস এবং হৃৎপিণ্ড এবং চোখের মতন অঙ্গগুলোকেও এই রোগটা প্রভাবিত করতে পারে। তাহলে এটি একটি অটো ইমিউন ডিজিজ। এই যে অটো ইমিউন এবং প্রদাহজনিত রোগ, এই যে তোমরা দেখতে পাচ্ছ হাড়ের এই জায়গাগুলোতে এই ইমিউন সিস্টেম বা এই আর্থারাইটিস হয়েছে, কিন্তু রিউম্যাটয়েড আর্থারাইটিস। পরেরটা আবার ডিটেলসে নিয়ে এসেছি। দেখো, আন্টার্কটিক রিসার্চ এক্সপেডিশন ইন দ্য রোস সি দ্য রোস সি হ্যাজ বিকাম এ ফোকাল পয়েন্ট ফর ইন্টারন্যাশনাল মারিন রিসার্চ। এই যে দেখো রোস সি, এই যে রস সি কিন্তু আন্টার্কটিকায় একটা ফোকাল পয়েন্ট, একটা জায়গা হয়ে যাচ্ছে সম্প্রতি। কেন? মারিন রিসার্চের জন্য। আমরা জানবো এই রস সি কোথায় আছে। এই রস সি কিন্তু সাউথার্ন ওশানে আছে। আন্টার্কটিকার সাউথার্ন ওশানে কিন্তু তোমরা রস সিকে দেখতে পারবে। দেখো এখানে কিন্তু ইকোলজিক্যাল সিগনিফিকেন্স আছে, যেটার জন্য কিন্তু এখানে সায়েন্টিস্টরা বারবার করে ভিজিট করছে এবং রিসার্চ চালাচ্ছে। এই যে মারিন সায়েন্টিস্ট সেরিন সোনিয়া কিউবলিও, ইনি 40 দিনের একটা কোলাবোরেটিভ এফোর্ট করছেন, যেখানে তিনি এই লিভিং রিসার্চ নিয়ে একটা রিসার্চ করতে পারবেন এই অঞ্চলটিতে। সাউথার্ন ওশানে আছে এই রস সি, এইখানে কিন্তু সায়েন্টিস্টরা রিসার্চ বা এক্সপেডিশন করছে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়, তাই এটাকে নিয়ে এসেছি। এটি 5 ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। পরের প্রশ্ন দেখব, হুইচ মিনিস্ট্রি হ্যাজ লঞ্চ দ্য ন্যাশনাল ইউথ পার্লামেন্ট স্কিম 2.0? দেখো কোন মন্ত্রণালয় ভারতীয় যুব সংসদ প্রকল্প ন্যাশনাল ইউথ পার্লামেন্ট স্কিম লঞ্চ করেছে? চারটে অপশন, মিনিস্ট্রি অফ পার্লামেন্ট অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ কর্পোরেশন নাকি মিনিস্ট্রি অফ ডিফেন্স? সঠিক উত্তর কিন্তু মিনিস্ট্রি অফ পার্লামেন্ট অ্যাফেয়ার্স। মিনিস্ট্রি অফ পার্লামেন্ট অ্যাফেয়ার্স, এই যে বা সংসদীয় বিষয় মন্ত্রণালয়, এই অ্যাপটা মানে হচ্ছে জাতীয় যুব সংসদ প্রকল্প 2.0, এই স্কিমটা কিন্তু চালু করেছে। দেখো সংসদীয় বিষয়ে প্রতিমন্ত্রী রাজ্যসভায় জাতীয় যুব সংসদ প্রকল্প কিন্তু এই 2.0 এইটা কিন্তু চালু করেছেন সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়, এই যে এটার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পে কি করা হয়েছে, লক্ষ্য করা হয়েছে গণতন্ত্রকে শক্তিশালী করা, শৃঙ্খলা এবং সহনশীলতা, সংসদীয় অনুশীলনগুলো সম্পর্কে যাতে সচেতন বৃদ্ধি করা যায়, তাই জন্য কিন্তু এই পোর্টাল। পরের ডিটেলস কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, এটিও 5 ফেব্রুয়ারি কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। গুজরাট অ্যানাউন্সড ইউনিফর্ম সিভিল কোড। সম্প্রতি দেখো কিছুদিন আগেই আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে বা খবরেও তোমরা শুনে থাকবে যে ভারতের মধ্যে প্রথম রাজ্য উত্তরাখণ্ড কিন্তু ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি অ্যাপ্লাই করেছে। ঠিক উত্তরাখণ্ডের পরেও এই গুজরাট কিন্তু সেকেন্ড। গুজরাট গভর্নমেন্ট ইজ টেকিং স্টেপ টু ইমপ্লিমেন্ট ইউনিফর্ম সিভিল কোড। গুজরাট গভর্নমেন্ট কিন্তু ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি ইমপ্লিমেন্ট করতে চাইছে। গুজরাটের কারেন্ট চিফ মিনিস্টার ভূপেন্দ্র প্যাটেল রিসেন্টলি এটা কিন্তু অ্যানাউন্স করেছে।
ঠিক আছে? এই যে তোমরা দেখতে পাচ্ছ ইনিশিয়েটিভ ফলো সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ ইন উত্তরাখণ্ড। তাহলে উত্তরাখণ্ডে কিন্তু উত্তরাখণ্ড ফার্স্ট স্টেট যেটা যে কিনা ইউজিসি বা ইউনিফর্ম সিভিল কোড ফার্স্ট অ্যাপ্লাই করেছিল। এখন সেকেন্ড স্টেট কিন্তু গুজরাট, যারা ইউনিফর্ম সিভিল কোড কিন্তু চালু করতে চলেছে। গুজরাটের কারেন্ট মিনিস্টারের নাম চিফ মিনিস্টারের নাম ভূপেন্দ্র প্যাটেল। কি ইউনিফর্ম সিভিল কোড? ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে একটাই মাত্র আইন প্রযোজ্য হবে যে কোনো রিলিজিয়াস কমিউনিটি বা রিলিজিয়াস যে অন্যান্য যে আইনগুলো থাকে, যেমন বহুবিবাহ বা হালালা প্রথা ইত্যাদি, সেগুলো কিন্তু মানে কনস্টিটিউশনাল হবে না। সেই কারণে ইউনিফর্ম সিভিল কোড মানে সকলের জন্য সমান আইন বা সকলের জন্য একটি আইন কিন্তু প্রয়োগ করবে এই ইউনিফর্ম সিভিল কোডে। দেখে নাও, দেখো, দ্য বিজেপি হ্যাজ লং অ্যাডভোকেট দ্য ইউজিসি arguing it promote equality and justice across various sectors such as marriage, divorce, inheritance and adoption. এইসব জায়গার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রিলিজিয়াসগত বা বিভিন্ন কমিউনিটিগত বিভিন্ন আলাদা আলাদা কালচার রয়েছে। এখানে ইউজিসি বা ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড কিন্তু সবার জন্য এক আইনের কথা কিন্তু বলছে। ফরেন কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, হুইচ অর্গানাইজেশন ইজ দ্য নোডাল এজেন্সি ফর ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স ইন ইন্ডিয়া? দেখো, ভারতে যে বিগ ক্যাট অ্যালায়েন্স হয়েছে তার নোডাল এজেন্সি কোনটি? কোন সংস্থা নোডাল এজেন্সি? চারটে অপশন: ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, নাকি কেউ কোনোটিই না, আবার নান অফ দিস। এই যে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, এর যে নোডাল এজেন্সি বা নোডাল সংস্থা সেটি কিন্তু ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। এই যে আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স সম্পর্কিত একটি চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে ভারতের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অধীনে। এই যে জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ বা ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, এই যে আইবিসিএ প্রতিষ্ঠা করেছে। আইবিসিএটা কি? আইবিসিএ কিন্তু এই যে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, এইটা কিন্তু প্রতিষ্ঠা করেছে। এটি 9 এপ্রিল 2023 তারিখে বাঘের 50 বছর উপলক্ষে চালু করা হয়েছিল। এটি গত বছরে কিন্তু চালু করা হয়েছিল, 2023-এ চালু করা হয়েছিল। এই লক্ষ্যটি যে বিগ ক্যাটগুলো আছে, যে বিগ ক্যাটের মধ্যে বাঘ, সিংহ, চিতাবাঘ, তুষার চিতা, জাগুয়ার ইত্যাদি যেসব অ্যানিম্যালগুলো আছে তাদের সুরক্ষা নিশ্চিত করা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, সম্প্রতি খবরে দেখা যায় গাম্বুসিয়া অ্যাফিনিস হুইচ ওয়াজ সিন ইন নিউজ হুইচ বিলং টু হুইচ স্পিসিস? এই যে গাম্বুসিয়া অ্যাফিনিস, এটি কোন প্রজাতির? চারটে অপশন: মসকিউটো ফিশ, স্পাইডার, ফগ, নাকি বি? এই দেখো, ছবি দেখতে পাচ্ছ তোমরা, গাম্বুসিয়া, এই যে ছবি, গাম্বুসিয়া অ্যাফিনিস। এই গাম্বুসিয়া অ্যাফিনিস কি? ছবি দেখেই তোমরা বুঝতে পারছো এটি হচ্ছে মশা মাছ বা মসকিউটো ফিশ। দেখো ডিটেলস দেখো, মশা নিয়ন্ত্রণ করার জন্য গাম্বুসিয়া অ্যাফিনিস বা মসকিউটো ফিশ বা এই যে পোয়েসিলিয়া রেটিকুলোটা, এই যে গাপ্পি, এই সব মাছগুলোর ব্যবহারের বিষয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার একটা প্রতিক্রিয়া চেয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কাছ থেকে। সেই কারণে এটি কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই যে গাম্বুয়া অ্যাফিনিস বা মসকিউটো ফিশ বা গাপ্পি মাছ, যে পোয়োসিলিয়া রেটিকুলাটা ইত্যাদি যে মাছগুলো যেগুলো মশা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়, এইটা কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু মানে জানতে চেয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কাছ থেকে। ঠিক আছে, এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা, এই যে শীত যেতে না যেতেই গ্রীষ্মের শুরুতেই মশার প্রচন্ড উপদ্রব, তাই এই গাম্বুসিয়া এবং এই যে গাপ্পি এই মাছগুলোর কথা কিন্তু কেন্দ্রীয় সরকার ভাবছে। দেখো, এই যে বাস্তুতন্ত্রের ওপর এর প্রভাবের কারণে IUCN এটিকে 100টির সবচেয়ে খারাপ আক্রমণাত্মক প্রজাতির মধ্যে তালিকাভুক্ত করেছে। মানে যে এই মাছগুলো, যে এই যে মসকিউটো ফিশ বা গাপ্পি মাছ বা গাম্বুসিয়া যাই বলো না কেন, এরা কিন্তু IUCN এর একটা লিস্টে 100টা যে অ্যাটাকফুল যে মাছ, মানে খারাপভাবে আক্রমণ করে যেসব মাছ, তার প্রজাতির মধ্যে কিন্তু এই
এই মাছগুলো পড়ছে। সেই কারণেই কিন্তু কেন্দ্রীয় সরকার এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কাছে কিন্তু পারমিশন চাইছে বা জানতে চাইছে যে এই মাছগুলো আমাদের বাস্তুতন্ত্রে ওন কি কোনো মানে খারাপ প্রভাব ফেলবে, বা এখানে যেখানে চাষ করা হবে সেখানে পারিপার্শ্বিকে যেসব মাছগুলো বা অন্যান্য জলজ যে প্রাণীগুলো আছে তার উপর কি প্রভাব পড়বে? সেইজন্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কাছে কিন্তু এই যে কেন্দ্রীয় সরকার জানতে চেয়েছে। মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই মাছগুলো ভারতের একাধিক রাজ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং যা পরিবেশগতভাবে উদ্বেগের তৈরি করছে। দেখেছেন, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কাছ থেকে উম ভালোভাবে না জেনে যেসব রাজ্যে এই মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছে, গাপ্পি মাছ বা গাম্বুসিয়া অ্যাফিনিস, তারা কিন্তু ওইখানে যেহেতু এরা আক্রমণাত্মক জাতীয় মাছ, সেই কারণে সেখানে পরিবেশের বা জলাশয়ের অন্যান্য প্রাণীকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে। সেই কারণে পরিবেশের একটা উদ্বেগ সৃষ্টি করছে। থ্যাংক ইউ বন্ধুরা। এই ছিল আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। কিছু প্রশ্ন আমি এমসিকিউতে রেখে ৫ টা এমসিকিউ প্রশ্ন তোমরা পেয়েছো। তার সাথে কিছু ডিটেইলস ফরম্যাটের আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সম্প্রতি ঘটনাবলী নিয়ে আলোচনা করেছি। কেমন লাগলো তোমাদের এই ক্লাসটি? আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।